এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। স্বরাষ্ট্রের চেয়ারে সালাউদ্দিনকে সরিয়ে ভারত বিরোধী বাবর, ঘুম হারাম হয়ে গেল মোদি ও শুভেন্দুর, অথর্ব সালাউদ্দিনের পদত্যাগ। আরও জানাবো ৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে সমালোচনার জবাব দিলেন মন্ত্রী অ্যানির ছিলে। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। পল্লবীর বাতাসে তখন গভীর শোক। ছোট্ট রামিসার রক্তাক্ত নিথর দেহকে ঘিরে পুরো পাড়া নীরব, শুধু ছড়িয়ে আছে কান্না আর ক্ষোভের জোয়ার। ঠিক এমন মুহূর্তে প্রতিবেশী আর স্বজনদের গগনবিদারী ভুয়া ভুয়া স্লোগান যেন বজ্রাঘাতের মতো গিয়ে পড়ল দেশের সবচেয়ে শক্তিশালী মন্ত্রণালয়ের গলিখুঁজিতে। আর এসব স্লোগানের লক্ষ্য কেউ সাধারণ মানুষ নন, তিনি স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একজন শিশুর আর্তনাদ থেকে শুরু করে সেই আর্তনাদ যখন রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ক্ষমতাবানের কানে পৌঁছে যায়, তখন আর পরিস্থিতি আগের মতো থাকে না। রাজনীতির দাবার ছকে এই ঘটনা একেবারেই একটা নতুন সমীকরণ তৈরি করল। কেমন যেন একটা অদ্ভুত জন্মভূমি পেয়ে গেল এই স্লোগান। তাতে স্পষ্ট হয়ে ওঠে যে গণরোষ আর নেতার দুঃসময়ের মাঝে আর বেশি ব্যবধান নেই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাই একে একটু ভয়ের চোখেই দেখে। যে আসনে যতই জনপ্রিয় কেউ বসুক, শেষটায় তার খ্যাতি মনে রাখে না কেউ। সাহারা খাতুন ছিলেন বলুন, মহিউদ্দিন খান আলমগীর কিংবা আসাদুজ্জামান খান কামাল কিংবা কেউই বাদ নেই এই তালিকায়। সবাই তো মাত্র দায়িত্ব নিতে না নিতেই মানুষের ঘৃণার টার্গেট হয়ে গেছেন। কেউ তাদের অদ্ভুত সব মন্তব্য দিয়েছেন, কেউ আবার বিব্রতকর অবস্থার শিকার হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় যেমন ট্রোল ওঠে, বেশ কয়েকজন স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারায়ও সেই ট্রোল লেগেছিল। কিন্তু সত্যি কথা কি জানেন, এই ভরাডুবি পৌঁছাতে তাদের কয়েক বছর লেগেছিল। সালাউদ্দিন আহমেদ তো সে পথে একদম সুপারসনিক গতিতে ছুটছেন। দায়িত্ব নেয়ার পর মাস না যেতেই তিনি হয়ে গেলেন সবচেয়ে বিতর্কিত ব্যক্তি। তার বিরুদ্ধে নানা সরাসরি অভিযোগ, সাধারণ মানুষের ক্ষোভ, এই সমস্ত কিছু যেন পাহাড়ের মতো চেপে বসল তার উপরে। অথচ তার সম্পর্কে এমন কথা তো কেউ ভাবেনি। বিএনপির ইতিহাস ঘাটুন, সালাউদ্দিন আহমেদ ছিলেন সবচেয়ে মেধাবী, বুদ্ধিদীপ্ত, প্রশাসনিকভাবে দক্ষ ও চতুর এক নেতা। ১৭ বছর ভারতে নির্বাসনে কাটিয়ে ফিরে এলেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্রোতে যেভাবে ফিরে এলেন, তখন সবাই ভেবেছিল নতুন করে চাঙ্গা হবে বিএনপি। অনেকে তো বলেই বসেছিলেন, যদি তারেক রহমান দেশে ফিরতে দেরি করেন, এই সালাউদ্দিনই হবেন দলের ভবিষ্যৎ কাণ্ডারি, এমনকি প্রধানমন্ত্রী। একজন নেতার কথা যার উপর মানুষের এত বিশাল প্রত্যাশা, তার কি আজ এইভাবে ভুয়া ভুয়া স্লোগানে মুখ ঠেকার কথা? কী কারণে এমন দরুন পতন? বিশ্লেষকরা এর নানান কারণ খুঁজে পেয়েছেন। যেমন জুলাই গণ অভ্যুত্থানের পরে সাধারণ মানুষ যে গণভোট আর মানুষের চাওয়ার কথা সরব হয়েছিল, সালাউদ্দিন আহমেদ সেই আবেগকে পাত্তা দেননি। বরং তিনি বারবার সংবিধানের অন্ধ অনুসারী হয়ে জনগণের এই আশা আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করেছেন। দেশে যখন সবাই পরিবর্তন, সংস্কার চায়, তিনি তখন করলেন উল্টো। এবং এটাও ছিল না শেষ, বিরোধী দল কিংবা যারা তার সিদ্ধান্তের সমালোচনা করছে, তাদের নিয়েও কটাক্ষ করেছেন, ঠাট্টা করেছেন। এতে মানুষ আরও ক্ষুব্ধ হয়েছে। তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি থেকে। একের পর এক মর্মান্তিক ঘটনা, সেই তালিকার নতুন সংযোজন ছোট্ট রামিসার হত্যা। আর ঠিক ওই ঘটনার পরও সালাউদ্দিন আহমেদ ক্যামেরার সামনে হাসি মুখে কথা বললেন, সামান্য দুঃখ প্রকাশ করলেন না। তার এই অমানবিক ঠান্ডা ভাব সাধারণ মানুষকে গভীরভাবে আঘাত করেছে। আপন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এমন ঠান্ডা হাসি ব্যক্তিগত শোকের মিছিলে আগুন লাগালো। তাই সাধারণ মানুষও দেরি করেনি, ভুয়া ভুয়া স্লোগানের মাধ্যমে তার প্রতি নিজেদের ক্ষোভ ছুড়ে দিয়েছে। প্রশ্নটা হচ্ছে, কেন এতটা দূরত্ব তৈরি হলো তাদের সঙ্গে? কেন তিনি এতটাই আত্মকেন্দ্রিক বা বিতর্কিত হয়ে উঠলেন? সম্প্রতি বেশ আলোচিত এক টক শোতে বিশিষ্ট সাংবাদিক মাসুদ কামাল বললেন, সালাউদ্দিন নাকি শুরু থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই দায়িত্ব নিতে রাজি ছিলেন না। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সচেতন ছিলেন তিনি। বুঝতেন এই আসন মানেই ঝুঁকি, মানেই বিষাক্ত স্বার্থের বলি হবেই কোনো না কোনোভাবে। কিন্তু আজ এই নিজের অজান্তেই সময়ের বিরুদ্ধে ছুটে যাচ্ছে তার জনপ্রিয়তা। রাজনীতিতে কখন কি হয় বলা যায় না। শত প্রতিভা, কৌশল আর অভিজ্ঞতা নিয়েও মাত্র মাসে মানুষের শত্রু হওয়া অস্বাভাবিক কিছুই নয়। অথচ তার এই পতনের গল্প থেকে কিছু না কিছু সব শৌখিন নেতাকর্মীদেরই শেখার আছে। জনতার অনুভূতির প্রতি সংবেদনশীলতা না থাকলে রাজনীতি শুধু দূরের ছায়া হয়ে দাঁড়ায়।
সত্যি বলতে কেউ তার মেধা আর অভিজ্ঞতা দিয়ে কিভাবে আরও বড় কোথাও জায়গা পাওয়ার স্বপ্ন দেখে, এটা খুব স্বাভাবিক। সালাউদ্দিন আহমেদও সেটা চেয়েছিলেন। তিনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কিংবা নীতি নির্ধারণী পদে থাকতে চেয়েছিলেন, যেখানে তার বয়স, দক্ষতা আর অভিজ্ঞতা কাজে লাগবে। কিন্তু তার আশা পূরণ হয়নি। কাঙ্ক্ষিত জায়গা না পেয়ে তিনি ভেতরে ভেতরে হতাশ হয়ে পড়েছেন। যদিও তাকে এমন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে যা দেশ পরিচালনায় গভীর মনোযোগ চায়, তার মন সেখানে নেই। নিজের দায়িত্বের প্রতি এক ধরনের উদাসীনতা কাজ করছে। সেই কারণেই প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর ওপর তার কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি। আর দেশ জুড়ে চলছে বিশৃঙ্খলা, চারিদিকে অরাজকতা ভয়াবহ রূপ নিয়েছে। এই টালমাটাল সময়ে ক্ষমতার ভেতরে কান পাতলে একটা কথা বারবার শোনা যাচ্ছে, নতুন কোনো মাস্টার প্ল্যান এখন আসন্ন। গুঞ্জন, সালাউদ্দিন নিজেও আর এই মন্ত্রণালয়ের চেয়ারে থাকতে চাইছেন না। দেশের ভেতরে আর বাইরে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে ভারতের লাগাতার হুমকি আর সীমান্ত পরিস্থিতি সিরিয়াস হয়ে উঠেছে। সবাই বলছে এমন ক্রাইসিস ম্যানেজ করতে একজন কঠোর, এভিদ্য ও আপোষহীনার লোক দরকার এখন। আর এই হিসেব মিলাতে গিয়ে পুরনো সেই দাপুটে নামটা ফিরে এসেছে, লুৎফুজ্জামান বাবর। হ্যাঁ, 2004 সালের 10 ট্রাক অস্ত্র মামলার জন্য তার বিরুদ্ধে নানা বিতর্ক ছিল। তাকে নিয়ে দেশ বিদেশে বিস্তর লেখালেখি হয়েছে। কিন্তু এখনও অভ্যন্তরীণ নিরাপত্তা আর সীমান্ত নিয়ন্ত্রণে বাবরের কঠোরতা, তার কাজের দাপট রাষ্ট্রের জন্য দরকারি বলেই মানছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, 5ই অগাস্টের পর নতুন সরকার গঠনের সময় একটা মাস্টার প্ল্যান ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বাবরকে দেওয়া হবে, সালাউদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে পাঠানো হবে। কিন্তু মাঝখানে এসে দিল্লি সেই প্ল্যান পাল্টে দেয়। ভারত কোনোভাবেই চায়নি যে বাবরের মতো ভারত বিরোধী কারো হাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ থাকুক। ভারতের সাউথ ব্লক থেকে তখন নানা রকম চাপ এসেছিল। তাদের চাপে সেই সময় বাবরকে দূরে সরাতে হয়েছিল। কিন্তু পরিস্থিতি বদলে গেছে। এখনকার বিএনপি সরকার ভারতের ছায়া এড়িয়ে চীন আর পাকিস্তান আশ্রিত বলয়ে প্রবেশ করেছে। ঢাকায় পাকিস্তানি বিমান আসছে, বড় বড় প্রকল্পে যুক্ত হচ্ছে চীনা বিনিয়োগ। ভারতের চোখ রাঙানি এখন আগের মতো তেমন গুরুত্ব পায় না। নতুন এই ভূ রাজনৈতিক সংযোগের ফলে দিল্লির আপত্তি নিয়ে ঢাকা আর ভাবে না। সুতরাং আইন শৃঙ্খলার বর্তমান শোচনীয় অবস্থার প্রেক্ষাপটে প্রশাসনের ভেতরে বাবরকে আবার তুলে আনার আলোচনা তুঙ্গে। একদম উপর থেকে চিন্তা হচ্ছে তাকে ফিরিয়ে এনে দেশকে আবার শক্ত হাতে নিয়ন্ত্রণে আনা দরকার। আরেকদিকে সালাউদ্দিনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে অত্যন্ত সম্মানজনক এবং তুলনামূলক কম চাপে রাষ্ট্রপতির আলংকারিক পদে বসানোর পরিকল্পনার কথাও ঘুরে বেড়াচ্ছে। অনেকেই বলছেন এই পরিকল্পনার অংশ হিসেবেই চুপ্পুকে লন্ডনে পাঠিয়ে রাখা হয়েছে, অথচ ওর দেশে ফেরার সম্ভাবনা এখন খুবই কম। দেশের রাজনীতির চূড়ান্ত উত্তেজনাময় এই থ্রিলারে আগামী কয়েকটা দিন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে চলেছে। শিশু রামিসার রক্তাক্ত মাটি আজও নরম হয়ে আছে। সেই একই কারণে সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক ক্যারিয়ারে এক বড় স্থায়ী দাগ বসে গেছে। ভুয়া ভুয়া স্লোগানটা এখন শুধু একটা প্রতিবাদ নয়, বরং জাতীয় পর্যায়ের চরম সতর্কবার্তা। সবচেয়ে বড় প্রশ্ন, তারিক রহমানের প্রশাসন কিভাবে, কত দ্রুত এই কালমাটাল অবস্থা সামলাবে? সত্যিই কি সালাউদ্দিন এগিয়ে যাচ্ছেন বঙ্গভবনের দিকে? লুৎফুজ্জামান বাবর কি 17 বছর পর পুনরায় সেই শক্তিমান চেয়ারে ফিরবেন, ভারতের জন্য নতুন হরে অস্বস্তি তৈরি করবেন? সবাই এখন টান টান উত্তেজনায় তাকিয়ে আছে কোথায় গিয়ে থামে এই পালাবদল। বলা যায় সময়টা এখন প্রধান মাস্টার স্ট্রোকের চূড়ান্ত মুহূর্তের অপেক্ষায়। যে কোনো মুহূর্তে বাজতে পারে সেই প্রতীক্ষিত সাইরেন। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।